ওই রুমের সামনে পোস্টার লাগানো ছিল আমার সব বাচ্চাদের যারা যারা মারা গেছে, যে গার্জিয়ানরা মারা গেছে। ওই পোস্টার গিয়ে একদিন দেখি বৃষ্টির পানি লেগে আছে আমার মেয়ের ছবির পরে, আমি আমার উন্না দিয়ে মুছে দিছি। পরের দিন যখন আমি আবার আসি দেখি সেই পোস্টার একটা ব্যানার দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। কিন্তু কেন আজকে 1 মাসও পূর্ণ হয়নি, এখনই এই অবস্থা। যদি 6 মাস যায় আমাদের বাচ্চাদেরকে তো একবারেই ভুলে যাওয়া হবে, বলা হবে এখানে কিছু হয়েছিলই না। আর আমরা মা যখন এত কষ্টে আছি, আরেকজন মারা বাচ্চা নিয়ে নর্মাল ভাবে আসতেছে, ক্লাস করাচ্ছে, আর এক মা বলতেছে ওনাদের বাচ্চারা নাই, আমাদের বাচ্চারা কি ক্লাস করবে না? কিন্তু আমার সেই মার কাছে আমার প্রশ্ন, আমি তখন থেকে কিছুই বলিনি, তাই সেই মার কাছে আমার প্রশ্ন, আপু আমার জায়গায় যদি সেদিন আপনি বসে থাকতেন আজকে, আপনি কি এই কথাটা বলতে পারতেন? কখনোই বলতে পারতেন না। সন্তান হারানোর কি কষ্ট আমরাই বুঝি, হারাই আমরা বুঝতেছি। একটা সম্পদ যদি আমার ধ্বংস হয়ে যেত, 1000 গুণ কষ্ট করতাম, পরিশ্রম করতাম, আবারও সেই সম্পদ আমি গড়তাম আমার স্বামীকে নিয়ে। কিন্তু এমন সম্পদ হারাইছি, কখনো আর ফিরে পাবো না, কখনো পাবো না। আমার কাছে আর কখনো আমার কাম্য বলে ডাকবে না। আমার আইসা না, আমার পুরো বাসাটা হাসা খেলা বন্ধ করে দিয়েছে। এটা আমার বড় মেয়ের টিসি নিয়ে আসছি। আমার বড় মেয়ের এখানে ক্লাস করবে না, থাকবে না, কর্মীটলা বিএফ সাইনে বসতে হবে। ওখানেও ছোট বোন মারা গেছে। চেষ্টা দেখলাম, কিছু বলিনি। আমি রায়সামনির আম্মু, ওর নাম মিসেস মিয়া। ওই দিন কি হচ্ছে কোচিং এর জন্য অপেক্ষা করছিল, তাই তো? হ্যাঁ, ক্লাসের পরে আবার কোচিং এ কি শর্তে হচ্ছে তারা কোচিং করছে? কি শর্তে করে ভাইয়া উনরাই ভালো জানে। এটা টাকা কামানোর একটা প্ল্যান। যদি আমাদের বাচ্চারা কেউ একটু নাম্বার 19-20 পায়, তাহলে যেমন আমার রায়সামনি ওয়াল সাবজেক্টে A+ পেয়েছেন, শুধু অঙ্কেও একটু ছিল ভাইয়া, অঙ্কে A- পাইছি, ফেল করিনি, পাসই করছে আমার মেয়ে। আপনারা চাইলে আমার বাসায় গেলে পরীক্ষার রেজাল্ট কার্ডটাও দেখতে পারবেন। তো ম্যাডাম আমাকে, যে শামিমা মিস আমার মেয়ে রায়সামনির ফরম টিচার, উনি আমাকে 2-3 দিন ফোন দিয়েছে। আমি বলছি দেখেন আমার রায়সা তো কোচিং করতে চায় না, আমি বাসায় টিচার দিয়ে পড়াই, আমি কেন কোচিং করাবো, আমি কোচিং করাতে চাই না আমার মেয়েকে। তখন উনি আবারও আমাকে ফোন দেয়। ফোন দিলে আমি রায়সাকে জিজ্ঞেস করি, আম্মু, ও আমার পাশেই বসা ছিল ওই দিন, আমি বলছি আম্মু তুমি কি কোচিং করতে চাও? তো বলছে যে না আম্মু, আমি কোচিং করতে চাই না, আমি তো বাসায় পড়ি টিচারের কাছে, আর আমি তো অল সাবজেক্টে পাস করছি, শুধু অঙ্কে A- পাইছি, আমি তাও তো পাসই করেছি, আমি তো ফেল করিনি, আমি কোচিং করতে চাই না। আমরা ওনার আন্ডারে চাকরি করি, আমরা চাকর, আমাদেরও মুখ জবান বন্ধ। যাদের বিবেক আছে তারা আসছে, কথা বইলা চলে গেছে। যাদের বিবেক নাই, যারা টাকাকেই চিনছে, যারা নুননবীর প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থাকেই চিনছে, তারাই ওইখানে দাঁড়ায় আছে। 20 দিন পর, আজকে 20 দিনে তো এই লোকগুলা দাঁড়ায়নি। 20 দিনে কোনো ওই ঘটনা ঘটছে, কয়েকদিন ফেসবুক মাধ্যম বলেন, গণমাধ্যম বলেন, মিডিয়া মাধ্যম বলেন, চলছে। তারপরে কিন্তু 20 দিনের ভিতরে ব্যাপারটা ধামাচাপা করে গেছে, কেউ আর কথা বলছে না। 20 দিন পর কেন আজকে এই গার্জিয়ানগুলো রাস্তায় দাঁড়াবে? তাদের কি লজ্জা করে না? তারা তাদের বাচ্চার ন্যায্য বিচার চাইতে আসছে, এখন আপনাদের কাছে রাস্তায় দাঁড়ায় বিচার চাইতে হয়। রাষ্ট্রের কি এটা খুব ন্যূনতম, খুব নগণ্য বা অমানবিক, অনৈতিক কোনো দাবি? আমার প্রশ্ন সবার কাছে, অনৈতিক কোনো দাবি? আমি দিয়াবাড়ির এখানকার নেটিভ স্থানীয় লোক, আমি আমার স্থানীয় পরিসরের মানুষদেরকে এটাই বলবো, ভাই আমার স্থানীয় অনেকের বাচ্চা মারা গেছে, অনেকের বাচ্চা আহত হয়েছে, তারপরও এলাকাবাসী আগায় নাই, উত্তরাবাসী আগায় নেই। এখানে ভিকটিমের পরিবারের আত্মীয় স্বজন যারা আছে, আর কিছু মানুষ আছে যাদের মানবিক দায়িত্ব জ্ঞানবোধ থেকে মনে হয়েছে যে না আমাদের এখানে দাঁড়ানো উচিত, তারাই এসে দাঁড়াইছে। তবে আমি এইটাই বলবো, ভাই আজকে আমি, কালকে আপনি, কালকে যেন আপনিটা যেন না হন, এই জন্যই আজকে আমি দাঁড়াইছি। কারণ একটা বাবার কাঁধে তার সন্তানের লাশ কতটা ভারী, একটা ভাইয়ের কাঁধে তার বোনের লাশ কতটা ভারী, একজন মায়ের বুক, মানে আমি কি বলবো, যখন আমাদেরকে সিএমএইচ থেকে লাশগুলা দিছে, ওই লাশগুলার এইরকম পরিস্থিতি ছিল, ভাই বাচ্চাগুলাকে খুইলা তার বাবা মাকে যে দেখাবো তার কোনো পরিস্থিতি ছিল না। তাহলে কিভাবে পারেন আপনারা, রাষ্ট্রপক্ষ, স্কুল কর্তৃপক্ষ, শিক্ষা মন্ত্রণালয়, আপনারা এইভাবে চুপ করে বসে থাকতে? আপনাদের কি কোনো বিবেক বুদ্ধি নাই? আমি না হয় ছোট মানুষ, আমার হয়তোবা আপনাদের মতো এত হিতে জ্ঞান বুদ্ধি নাই, রাষ্ট্র পরিচালনার ক্ষমতা নাই, আপনাদের তো আছে, আপনাদেরকে তো আমরা বিশ্বাস করি, ভরসা করি।
আমি প্রধান উপদেষ্টাকে আবারও আহ্বান করব স্যার, এই ব্যাপারটা সুষ্ঠু তদন্ত, সুষ্ঠু বিচার এবং গার্ডিয়ানদের যে 8 দফা দাবি আছে, দাবিটা আপনি মাইনা নেন। এই যে বাচ্চাগুলোর যে কোচিং করানো হয়েছে, ওদের কোচিংটা বাদ দেওয়ার জন্য, তারপর হচ্ছে যে সিসি ক্যামেরা ফুটেজগুলো লুকাই ফেলছে, এগুলো বের করে দেওয়ার জন্য, এই দাবিতেই আমরা এখানে দাঁড়িয়ে আছি আজকে। আমাদের ভাইয়াগুলা যে ওইখানে ছিল, ওই যে ফুটেজ যখন ওরা ভিডিও করতেছিল তখন ওদেরকে মারা হয়েছে, গার্ডিয়ান মারা হয়েছে, সাইমা ওর বাবাকে মারা হয়েছে। তো আমরা এই সব মিলে দাবিতেই আমরা এখানে দাঁড়িয়ে আছি আজকে। আচ্ছা, এখন তো নিয়মিত স্কুল হচ্ছে, অন্যান্য অভিভাবক যারা আসছেন এদের সাথে কি আপনাদের সাথে কোনো রকম কোনো কথা হয়েছে কিনা এই বিষয়ে, এই আন্দোলনের বিষয়ে? হ্যাঁ, কথা তো হচ্ছে, ওরা তো আতঙ্কে আছে, ওরা এই যে দাবিতে এখানে আসছে, অনেক অনেক গার্ডিয়ান আসছে এখানে। আমার কলেজে তো আমারে যাইরা গেল না। আমি তো রাতে ঘুমাই না, আমি সারা রাত ঘুমাই না, আমি চোখ বন্ধ করতে পারি না, আমার বুকের পানি গেলে না। আমি চোখটা বন্ধ করলেই আমার বুকের পানি গেলে দেখি আমি। আমার আরিয়ান, আমার কলিজা, আমার কলিজা আমার ছেড়ে অনেক দূরে চলে গেছে। আল্লাহ, তুমি আমার কলিজারে জান্নাতের ফুল বাগানে রাখো আল্লাহ। আমি তো ভাবে ঘুমাইতে পারি না রাতে, রাতে ঘুমাইলে আমার কলিজা আমার চোখের সামনে থাকে, আমি ঘুমাইতে পারি না, আমার বুকের পানি গেলে গা। আমার কলিজা এত পুরা পড়ছে, আমার কলিজা 98% পুড়ে গেছে গা। আমার কলিজার কি হয়েছে বাচ্চা, আমার কলিজার ফুসফুসে করে পুড়ে গেছে, আমার কলিজার জিব্বা করে পুড়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। আমার কলিজা, আমার বুকের মানে, আমার আরিয়ান। আমার ছেলে পুরাটা শরীর পুড়ে গেছে, মাথা পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত পুড়ে গেছে আমার ছেলের। আমার ছেলে শরীরের চামড়াগুলো পুড়ে ঝুলতেছে, কোনো এমন কোনো জায়গা নাই যে পুড়ে নাই। আমার ছেলের পুরাটা শরীর পুড়ে গেছে। আমার ছেলের নাম মাহিদ হাসান আরিয়ান, 4th শ্রেণীর 12 সেকশনে পড়ে। আমার ছেলেটা মাথা থেকে পা পর্যন্ত পুড়ে গেছে, আমার ছেলের 98%ই পুড়ে গেছে। আমার ছেলেটাকে যে আমি বাংলাদেশ মেডিকেল যাইয়া দেখি, আমার ছেলেটারে পানি ঢালতেছে, যে চামড়াগুলো মানে সরে সরে ঝুলতেছে, মানে তাকানোর মতো ছিল না আমার ছেলের দিকে। আমার ছেলে বলে, আম্মু তুমি কান্না কইরো না, আম্মু গো তুমি কান্না কইরো না। আমি বলি, না বাবা আমি তো কান্না করি না, আমি করি না। আমার ছেলে বলে, আমাকে জিজ্ঞেস করে, আম্মু আমার কি নাক আছে? আমি কই, হ্যাঁ বাবা তোমার নাকটা তো আছে। আমার ছেলে মনে করে এত পুরো পড়ছে, মনে করছে আমার ছেলের নাকটাও বুঝি নাই। আমার ছেলে আমারে জিজ্ঞেস করে শুনে, আমার বুকের মানিক, আমার কলিজা।